সকালে ছাত্রছাত্রীদের পড়ানো, দুপুরে নিজের পড়া, এছাড়া সংসারের বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষের মন হাঁপিয়ে ওঠে। আমরা চাই দুদণ্ড শান্তি পেতে। এই শান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়ি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মাঝে। এই প্রাকৃতিক পরিবেশের গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত, পশু পাখি আমাদের মনে শান্তি জুগিয়ে আনে। আমরা দুদণ্ড শান্তি পাই প্রকৃতির কোমল আবহাওয়া। আমি ব্যক্তিগতভাবে প্রায় বিকেল হলেই আমবাগানের দিকে ঘুরতে যাই। সেই আমবাগানের আম গাছগুলো, আম গাছে বসা পাখির কলতান, এছাড়া নদীর ধারে চড়ে বেড়ানো বকের পালগুলো দেখে আমার চোখ জুড়িয়ে যায়। সন্ধে হওয়ার আগে আগে এই পাখিগুলো ঝাঁক বেঁধে বেঁধে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিভাবে? ওরা অত দূর থেকে আমাদের এলাকায় চড়তে আসে এবং চড়া হয়ে গেলে বা খাদ্য সংগ্রহ হয়ে গেলে তারা কিন্তু এখান থেকে আবার সেখানে ফিরে যায়। কিভাবে? ওদের তো কোনো নির্দিষ্ট রাস্তা নেই। যেমন রাস্তা মানুষের রয়েছে, মানুষ জাতীয় সড়ক পথ, রাজ্য সড়ক পথ, এছাড়া বিভিন্ন রাস্তা নির্মাণ করে নিয়েছে, পিচ রাস্তাগুলো। এছাড়া তো এখন আধুনিক যুগ, মোবাইল ফোন, গুগল ম্যাপ রয়েছে। এই গুগল ম্যাপের সাহায্যে যে কোনো মানুষ যে কোনো অজানা জায়গায় যেতে পারেন এবং ফিরেও আসতে পারেন। কিন্তু এই পাখিগুলোর কথা ভাবলেই আমি অবাক হয়ে যাই। এদের তো কোনো নির্দিষ্ট রাস্তা নেই বুঝি, কি করে ওরা নিজের বাসস্থানে ফিরে যায়? যদি এই খাদ্যের সংগ্রহের উদ্দেশ্যে আসা পাখির ঝাঁকের মধ্যে কোনো একটা পাখি নিজের বাসায় ফিরে যেতে না পারে, কোনো কারণে আটকে পড়ে যায়, তাহলে তার মানসিক অবস্থা কেমন হবে? এছাড়া সেই পাখির অপেক্ষায় বসে থাকা সেই পাখির পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থা কেমন হবে? তারাও ব্যথা বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠবে, আর এই পাখিটিও ছটপট করে থাকবে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এই পাখিটি যদি পথ না হারিয়ে মানুষের লোলুপ দৃষ্টির মধ্যে আটকে পড়ে যায় বা মানুষের উদরপূর্তির ফাঁদে পড়ে যায়, তাহলে তো আরও মুশকিল। হয়তো তার বাড়ি ফেরার রাস্তা চিরতরেই বন্ধ হয়ে যাবে। আমরা হয়তো পাখিকে বা পাখির উদাহরণে তার মানসিক অবস্থা অতটা অনুভব করতে পারছি না। বাদ দাও এই পাখি, পাখির জায়গায় একটা মানুষকেই কল্পনা করো না। এই মানুষও তো নিজের সংসারের জন্য নিজের প্রিয় মানুষ, প্রিয় সংসার, ঘরবাড়ি ছেড়ে দিয়ে অন্য দেশে গিয়ে হাজির হয় এবং সেখানেই অর্থ উপার্জন করে বা বিভিন্ন কাজকর্ম করে। কোনো এক কারণে যদি তার ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে সেই মানুষটির অবস্থা কেমন হবে? সেই মানুষটি যদি কোনো রাজনীতির শিকারের বশীভূত হয়ে যায়, সেই মানুষটি যদি কোনো রাজনৈতিক শিকারে পড়ে যায় বা যুদ্ধের কবলে পড়ে যায়, তাহলে সে কি করে বাড়ি ফিরে আসবে? তার মানসিক অবস্থা অত্যন্তই ব্যথাতুর হয়ে উঠবে, তার সঙ্গে তার পরিবারেরও। বর্তমানে এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। প্রায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা যুদ্ধের হাওয়া চলছে। কিছুদিন আগেই আমি একটা ভিডিও দেখলাম। সে ভিডিওতে কিছু বাংলাদেশি বিএসএফের বন্দুক নিয়ে টানাটানি করছে এবং এভাবে করে কুড়ুলিয়ে মারবো বলে একটা ভয় দেখাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে তো যুদ্ধ বাঁধবে, কিন্তু এই যুদ্ধতে যে ক্ষয়ক্ষতি হবে তা হয়তো সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তারা হয়তো দূরদৃষ্টি সম্পন্ন নন বলেই এর ক্ষয়ক্ষতির আবহাওয়া তারা বুঝতে পারেন না। সমাজে যেসব ব্যক্তি
অভিজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন তারা কিন্তু এই যুদ্ধকে এড়িয়ে যেতে চান। তারা জানেন শক্তিশালী প্রতিপক্ষ হোক বা দুর্বল প্রতিপক্ষ হোক, ক্ষতি কিন্তু উভয় পক্ষেরই হবে, অর্থাৎ উভয় পক্ষই কিন্তু বিপদের সম্মুখীন হবেন, প্রাণ নাশ হবে সাধারণ মানুষের। এই জন্য হয়তো ভারতের মতো বৃহৎ রাষ্ট্র যুদ্ধ থেকে এড়িয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু কখনো কখনো এই যুদ্ধকে এড়িয়ে যাওয়া সম্ভবপর হয় না, যুদ্ধ চলে আসে। আর এই যুদ্ধের ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইরকম বিভিন্ন দেশের সাধারণ পরিবারের যে মর্মান্তিক পরিণতি ঘটে তা হয়তো আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার বাইরে, আমরা হয়তো তেমনটা দেখেইনি। কিন্তু যেসব মানুষ সংসারের তাড়নায় বা সংসারের চাহিদার জন্য বিদেশে গেছেন এবং বিদেশ থেকে আর ফিরে আসতে পারেননি, ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, সেই সব ব্যক্তির এবং তাদের অপেক্ষায় বসে থাকা পরিবারদের অবস্থা কেমন হয়েছে এবং এরপরে পরেই যুদ্ধ আসার ফলে সেই পরিবারের কেমন মর্মান্তিক অবস্থা হয়েছে তা হয়তো আমরা দেখিনি, কিন্তু যারা দেখেছেন তাদের কিন্তু প্রতিবাদের ভাষা অন্যরকম। যাদের বুদ্ধি কম, ধ্যান ধারণা কম, তারা সরাসরি প্রতিবাদ করে, কিন্তু যেসব মানুষ অভিজ্ঞ, সুচেতনা সম্পন্ন, তারা কিন্তু সরাসরি প্রতিবাদ করেন না, তারা একটু নরম কণ্ঠে ঘুরিয়ে ফিরিয়ে করেন। আমরা এই রকম পরিস্থিতি নিয়ে একটি কবিতা আলোচনা করব। সেই কবিতার নাম অসুখী একজন, লিখেছেন চিলিয়ান কবি পাবলো নেরুদা। এখানে পাবলো নেরুদা কোনো কর্মসূত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়িতে বা নিজের পরিবারে ফিরে আসতে পারেননি এবং পরবর্তী সময়ে যুদ্ধ আসায় তার পরিবারের কি করুণ পরিণতি হলো তা তিনি এই কবিতায় ব্যক্ত করেছেন। তাহলে চলো দেখি এই চিলিয়ান কবির যুদ্ধবিরোধী মনোভাব কেমন, তিনি কিভাবে সংসারের টানে বারবার মর্মাহত হয়েছেন এবং তার মর্মাহত ব্যথাতুর হৃদয় নিয়ে কিভাবে কবিতা লিখেছেন। Attention passengers. This aircraft is equipped with 6 emergency exits. We have 2 forward exit doors, 2 overwing window exits, and 2 aft exits. আমাদের আলোচ্য অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছেন চিলি দেশে 1904 খ্রিস্টাব্দের 12ই জুলাই এবং মারা গেছেন 1973 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। আমরা এখন আলোচনা করব পাবলো নেরুদার লেখা একটি বিখ্যাত কবিতা অসুখী একজন। এই কবিতা শুরু করার পূর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। পাবলো নেরুদার প্রকৃত নাম রিকার্দো এলিসার নেফতালি রেয়েস বাসোয়ালতো। পাবলো নেরুদা কিন্তু তার ছদ্মনাম। এই ছদ্মনামের পেছনে সমালোচকরা বিভিন্ন মত পোষণ করেন। তার এই ছদ্মনামের পেছনে যে দুইজন শিল্পীর নাম উঠে আসে সেগুলি হলো বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো এবং চেক লেখক জাঁ নেরুদা, অর্থাৎ পাবলো পিকাসোর পাবলো এবং জাঁ নেরুদার নেরুদা এখানে গৃহীত হয়েছে। মূল কাব্যের নাম এক্সট্রাভেগারিও এবং মূল কবিতাটি হলো লা ডেসিচাডা। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পেয়েছে তার নাম বিদেশি ফুলে রক্তের ছিটে।
নবারুণ ভট্টাচার্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে মহাশ্বেতা দেবী ও বিজন ভট্টাচার্যের সন্তান হলেন এই নবারুণ ভট্টাচার্য। এই অসুখী একজন কবিতাটির একটি ইংরেজি অনুবাদ রয়েছে বা ইংরেজি ভাষায় কবিতাটি লেখা হয়েছে, তার নাম দ্য আনহ্যাপি ওয়ান। চলো তাহলে এবার আমরা মূল কবিতাটি আলোচনা শুরু করি। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। এই কবিতাটি একটি যুদ্ধবিরোধী কবিতা। যুদ্ধের যে বীভৎস চেহারা প্রকৃতির এবং মনুষ্য সমাজকে ধ্বংস করে তারই একটি দৃষ্টান্ত এখানে তুলে ধরা হয়েছে। কবিতার কথক যুদ্ধের জন্য নিজের বাসভূমি বা নিজের বাড়ি এবং আত্মীয়স্বজনকে ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে। দেখো, এই ঘটনাটি কিন্তু অত্যন্ত মর্মান্তিক। মাঝে মধ্যে আমাদের বাড়িতে কোনো আত্মীয় ঘুরতে আসে এবং দু একদিন থাকার পর যখন আমরা তাকে বিদায় জানাতে কোনো রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডে যাই, তখন কিন্তু আমাদের হৃদয় ব্যথাদীর্ণ হয়ে ওঠে, আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। বারবার মনে মনে ভাবি যে যদি আরও 3-4 দিন থাকতেন তাহলে হয়তো বেশ ভালোই হতো, বেশ আনন্দিত দিনগুলো কাটছিল। কিন্তু তাদেরও তো একটি নির্দিষ্ট জীবন রয়েছে, তাদেরকেও নিজের সংসারে ফিরে যেতেই হয়। একই রকমভাবে এখানেও কিন্তু কথক এবং তার প্রিয়তমা একটি পরিবারের সদস্য হলেও যুদ্ধের খাতিরে বা যুদ্ধের লড়াইয়ের জন্য সেই কথকে কিন্তু তার বাড়ি থেকে যেতে হচ্ছে এবং সেই সময় কথক যতটা কষ্ট পাচ্ছেন তার কিন্তু প্রিয়তমা মানবীটাও কিন্তু ততটাই কষ্ট পাচ্ছেন। আমি চলে গেলাম দূর দূরে। দেখো এখানে দূরের পাশে 3টে ডট রয়েছে, এর মানে কথক তার প্রিয়তমাকে ছেড়ে অনেক দূর চলে গেলেন। একটু যদি আমরা এখানে গভীরভাবে ভাবি তাহলে খুব বেশি দূর যাওয়াও কি সম্ভব? এখন আধুনিক যুগ বা এখন মানুষের জীবন অনেকটাই উন্নত হয়েছে। যত দূরে যাওয়া যাক না কেন মানুষ কিন্তু তার সন্ধান নিতে পারবেন বা সেখানে গিয়ে হাজির হতে পারবেন। কিন্তু এখানে সেই রকম দূরত্বের কথা বলা হয়নি, এখানে চিরন্তন দূরত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ কথক যে জায়গাটায় যাচ্ছেন সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা একদমই নেই, অর্থাৎ কোনোদিনই ফিরে আসতে পারবেন না। অর্থাৎ তার সেখানে হয়তো মৃত্যু অনিবার্য। তাই কথকের প্রিয়তমা চাইলেও সেখান থেকে কথককে ফিরিয়ে আনতে পারবেন না বা তাদের পুনর্বার মিলন হওয়া বা সাক্ষাৎ পাওয়া একেবারেই অসম্ভব। তাই কথক বা কবি এখানে এই লাইনটি ব্যবহার করেছেন, আমি চলে গেলাম দূর দূরে, অর্থাৎ সেখান থেকে ফিরে আসার চান্স 0%। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। জানবে কি করে? মানুষ কখনোই চায় না তার প্রিয়তমা বা তার মনের মানুষগুলো কষ্ট পাক। কারণ যুদ্ধক্ষেত্রে যাওয়ার ঘটনাটি বা খবরটি যদি তার প্রিয়তমাকে জানাতেন তাহলে কখনোই তার প্রিয়তমা তার মানুষটিকে কিন্তু যেতে দিতেন না। এছাড়াও সেই সময় হয়তো আরও বেশি কষ্ট পেত। তার কষ্টের কারণ যাতে না বেড়ে যায় সেজন্যই হয়তো কথক বিষয়টিকে লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন। কারণ তিনি জানেন যুদ্ধক্ষেত্রে গেলে তার মৃত্যু অনিবার্য বা তিনি হয়তো আর ফিরে আসতে পারবেন না। এই কারণে তার প্রিয়তমা হয়তো আরও বেশি কষ্ট পাবেন, এই ভয়েই তিনি কিন্তু বিষয়টি গোপন রেখেছেন। তাই বলেছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ কথক তার বাড়ি ছেড়ে আসার মুহূর্তে হয়তো লক্ষ্য করেছেন যে কুকুর চলে যাচ্ছে রাস্তা ধরে এবং
একটি গির্জার নান বলতে খ্রিস্টান ধর্মের গির্জার সন্ন্যাসিনীদেরকে এখানে উল্লেখ করা হয়েছে, বা যারা সাদা কাপড় পরে থাকে তোমরা হয়তো দেখেছো, তাদেরকে আমরা বলবো সন্ন্যাসিনী। এই সন্ন্যাসিনীদের একমাত্র লক্ষ্য হলো যীশুখ্রিস্টের সান্নিধ্য লাভ করা। তাহলে আমরা দেখলাম একটা কুকুর চলে গেল এবং গির্জার নান হেঁটে গেল। এই বিষয়গুলো হয়তো কথক আসার পথে লক্ষ্য করেছেন, অর্থাৎ কথক তার প্রিয়তমাকে ছেড়ে বা তার বাসভূমি ছেড়ে যখন যুদ্ধক্ষেত্রের দিকে রওনা দিচ্ছেন, তার পরিবারে তার বিচ্ছেদের বেদনা বয়ে যাচ্ছে, তবুও কিন্তু আশেপাশের প্রকৃতি থেমে নেই। অন্যান্যদের সাংসারিক যেমন কাজকর্ম চলছিল তেমনি চলতেই থাকলো, কারো কাজকর্ম থেমে থাকলো না। অর্থাৎ প্রকৃতির নিয়মের যে সময়, সে নিয়ম আপন বেগে আপন ছন্দে এগিয়ে যেতে লাগলো। অর্থাৎ একটু যদি আমরা অন্যভাবে ভাবি, তাহলে বিপ্লবীদের বা সৈনিকদের একমাত্র লক্ষ্য হলো যুদ্ধ। সেই যুদ্ধের দিকে সে এগিয়ে যেতে থাকে এবং এই এগিয়ে যাওয়ার পথে কখনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। তাকে স্বদেশ বা নিজের মাতৃভূমি ছেড়ে এগিয়ে যেতে হয়। এখানে সেটাই হয়েছে, কথক নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন এবং সংসারের অন্যান্য বিষয়গুলো যেমন চলছিল তেমনি চলতে থাকলো। তারপরের পংক্তি দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই সংসারে কেউ চিরস্থায়ী নয়, কেউ অমর নয়। আমরা যদি কোনো ঘাসে দীর্ঘদিন যাওয়া আসা করি, তাহলে সেই ঘাসের একটা অংশ নষ্ট হবে এবং সেখানে রাস্তা গড়ে উঠবে। আবার কোন রাস্তায় যদি আমরা দীর্ঘদিন হাঁটাচলা না করি, তাহলে সেই রাস্তায় ঘাস জন্মাবে এবং একদিন সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এখানে কথক যে রাস্তা দিয়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই রাস্তায় তিনি কখনো আর ফিরে আসবেন না, বা সেই ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে বলেই সেখানে কি হয়েছে, ঘাস জন্মেছে। অর্থাৎ তার ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এছাড়াও প্রকৃতির নিয়মে প্রকৃতি এগিয়ে যাবে, এখানে সেই ইঙ্গিতও বহন করছে। অর্থাৎ কথক যে চলে গেছেন, চলে যাওয়ার পর কিন্তু কেউ থেমে থাকেনি। যার যেমন কাজকর্ম, যার যেমন লক্ষ্য, সবাই নিজের নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রকৃতিও থেমে নেই, প্রকৃতির যে সময়ও এগিয়ে যাচ্ছে এবং বৃষ্টি পড়েছে এবং সেই বৃষ্টিতে কথকের পায়ের দাগ মুছে গেছে। অর্থাৎ এখানে কথক যেমন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছে, সময় যেমন এগিয়ে শুরু করেছে, তেমনি একজনের সঙ্গে আরেকজনের বিভিন্ন সম্পর্কের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো আস্তে আস্তে ধূসর হয়ে যায়। অর্থাৎ আস্তে আস্তে সেই খেয়ালগুলো মুছতে শুরু করে। এখানেও কথকের পায়ের দাগের মোছার মধ্য দিয়ে মানুষের স্মৃতির মুছে যাওয়ার ঘটনাই এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা দেখব, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কি ব্যাপার, বছর অর্থাৎ সময় আবার পাথর হয়ে যায় নাকি? হয়, মাঝে মধ্যে হয়। মানুষের যখন সুখে দিন থাকে তখন কিন্তু সময়টা খুব দ্রুত এগিয়ে যায় বা সময়কে তেমন অনুভব করা যায় না, কিন্তু মানুষ যখন কষ্টে দিন কাটায় তখন কিন্তু মনে হয় সময়টা কাটতেই চায় না। এখানে সেই রকমটাই হয়েছে। যেহেতু প্রিয়তমা তার কাছে নেই বা প্রিয়তমার কাছে তার প্রিয়তম ব্যক্তিটি নেই, তাই দুজনেই কিন্তু এখানে বিচ্ছেদের বেদনায় জর্জরিত হয়ে উঠেছে। দুজনের মনে শান্তি নেই, দুজনের মনে সুখ নেই, তারা বারবার একজন অপরজনকে মিস করছে। তাই মনে হচ্ছে যে বছরগুলো কাটতেই চায় না। দিন দিন এই বছরগুলো মনে হচ্ছে মাথায় একটা বোঝার মতো নেমে এসেছে। তাই বলছেন, আর একটার পর একটা
পাথরের মতো, অর্থাৎ এই সময়টা এতই কঠিন হয়েছে, অর্থাৎ দিন কাটতেই চায় না। একজন আরেকজনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, বা একজন আরেকজনের খেয়ালে মগ্ন রয়েছে, চিন্তায় মগ্ন রয়েছে, আর সময় কাটতেই চায় না, বা সময়টা কাটানো অত্যন্ত বেদনাদায়ক। তাই সময়টাকে এখানে কঠিন বা পাথরের মতো কঠিন বলে কবির মনে হয়েছে। তাই তিনি বলছেন, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। অর্থাৎ মনে হচ্ছে যে বোঝা চেপে গেছে তার মাথায়, এবং একটার পর একটা বোঝা চাপতে আছে আর গুরুতর ভারী হয়ে যাচ্ছে। অর্থাৎ সময়টা যত কাটতে লাগলো আরো যেন আরো দুর্বিষহ হয়ে উঠলো, আরো অসহনীয় হয়ে উঠলো। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপর কি হলো, এক তো কথক নেই তার বাড়িতে, বা প্রিয়তমার কাছে প্রিয়তম ব্যক্তিটি নেই, এমনই বিরহের বিচ্ছেদ। তার মধ্যে আবার কি হলো যে কি কাটা ঘায়ে লবণ ছাড়ার মতো অবস্থা, যুদ্ধ চলে এলো। এই যুদ্ধ কেমন এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তোমরা জিওগ্রাফিতে বা ভূগোলে পড়েছো যে আগ্নেয়গিরির যে অনুৎপাত হয়, সেই অনুৎপাত দেখলে অনেকের হয়তো গায়ের লোম কাটা দিয়ে উঠবে, এত ভয়ঙ্কর দৃশ্য হয়। এবার ভেবে দেখো, সেই আগুনে মানুষগুলো তো মানুষ পুড়বে, ছাই হয়ে যাবে, কিন্তু সেই রকম ভয়ঙ্কর দৃশ্য যদি রক্ত নিয়ে হয়, অর্থাৎ আগুনের মধ্যে যদি সেই রকম একটা ভয়ঙ্কর পাহাড় থাকবে, আর সেখান থেকে যদি বিশাল বিশাল মানুষের রক্ত যদি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু মানুষ তা দেখে অত্যন্ত বেদনা পাবে, বা বলতে গেলে হয়তো ভয়ে এতটাই ভীত হয়ে উঠবে, যার বর্ণনা হয়তো আমরা ভাষায় ব্যক্ত করতে পারছি না। তাহলে এখানে সেরকমই হয়েছে যে যুদ্ধক্ষেত্রে এতটাই নৃশংসভাবে হত্যালীলা চলেছে যে মনে হচ্ছে চারদিকে রক্তই রক্ত, মনে হচ্ছে রক্তে একটা অগ্নুৎপাত বয়ে গেছে। আগ্নেয় পাহাড়ে যেমনটা আগুন ছড়িয়ে যায় না, সেরকম মনে হচ্ছে এখানে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়েছে, এতই হত্যালীলা চলেছে। শিশু আর বাড়িরা খুন হলো। এই যুদ্ধে কারা মরেছে? শিশু মরেছে, আর কে? বাড়িরা। শিশু হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, বা একটা দেশের ভবিষ্যৎ। এই দেশের ভবিষ্যৎ বা এই শিশুর উপর একটা পরিবার বা একটা দেশ নির্ভর করে থাকে। তারা হচ্ছে এই দেশ বা পরিবারের একটা আশা ভরসা। কিন্তু এই যুদ্ধ করেছে কি, সেই আশা ভরসাকেই নষ্ট করে দিয়েছে। একটা পরিবারের সেই শিশুই হচ্ছে ভবিষ্যৎ, সেই শিশুই ভবিষ্যতে এই পরিবারের রাশ টানবে, বা একটা দেশের ভবিষ্যৎ হচ্ছে সেই শিশু, সেই শিশুই কিন্তু এই দেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে, এই দেশকে উচ্চতম শিখরে পৌঁছে দেবে। কিন্তু এই যুদ্ধের ফলে কি হচ্ছে, সেই শিশুরাই মারা গেছে, সেই শিশুরাই এখানে শরিক হয়েছে বা শহীদ হয়েছে। আর বাড়িরা খুন হলো। বাড়িরা কিভাবে খুন হয় বলতে এখানে বলা হয়েছে এরকম যে কি, যে আমাদের মানুষ যে চারদিকে ঘোরাফেরা করে, তারা তো সন্দেহ হলে একটা স্থায়ী ঠিকানা খোঁজে। যাদের স্থায়ী ঠিকানা নেই, তারাই কিন্তু সেই বাড়ির মুহূর্তটা বুঝতে পারে। কিভাবে বৃষ্টির সময় মাথার উপর একটা ছাদ নেই, গায়ে টপকে টপকে জল পড়ছে, ঠান্ডার সময় ঠান্ডা বাতাসের হাত থেকে বাঁচবার জন্য বা ঠান্ডা শীতের হাত থেকে বাঁচবার জন্য একটা নির্দিষ্ট জায়গা নেই, তারা কত কষ্ট করে দিন যাপন করে। সেই বাড়ি হচ্ছে মানুষের স্থায়ী ঠিকানা। সেই বাড়িটিকেও কিন্তু এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে, খুন করে দেওয়া হয়েছে। বাড়ি তো শুধু ভাঙা হবে, ভাঙা বা ধ্বংসাত্মক কথাটা ইউজ করতে পারতেন, কিন্তু এই যুদ্ধের সঙ্গে জড়িত যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো রয়েছে, তাদের নৃশংসতা, তাদের হত্যালীলার ভয়ঙ্করতা প্রকাশ করবার জন্য কবি এখানে খুন শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ বাড়ি একটি জড় পদার্থ, তাকেও এতটাই নৃশংসভাবে ধ্বংস করা হয়েছে যে কবি বাধ্য হয়ে খুন শব্দটি ব্যবহার করলেন। অর্থাৎ মানুষের ভবিষ্যৎ, তার সন্তান বা তার শিশু, তাকেও হত্যা করা হলো, এবং তাদের যে মাথা গুঁজবার স্থায়ী ঠিকানা, সেই বাড়িটিকেও কিন্তু ধ্বংস করে দেওয়া হলো। সে মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ যে প্রিয়তমা কথকের অপেক্ষায় বাড়িতে বসে রইলেন, তার কিন্তু মৃত্যু হলো না। এখানে একটু ভাববার বিষয় রয়েছে, যুদ্ধ যখন আসবে তখন কি সবাই মারা যাবে, শিশুরা পর্যন্ত মারা যাবে, ঘরবাড়ি ধ্বংস হবে,
কিন্তু সেই প্রিয়তমাটি বা সেই মেয়েটি মরবে না কেন? সত্যি ভাববার বিষয়, কেন মরবে না? এখানে বলে রাখি, একটা কবিতার কবি বা উপন্যাসের ঔপন্যাসিক বা নাটকের নাট্যকার বা সিনেমার ডাইরেক্টর, তিনি হচ্ছেন আসল কারিগর। তার সিনেমায়, তার নাটকে, তার গল্পে, তার কবিতায় কাকে দিয়ে কি করাবেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার হাতে কিন্তু সেই পুতুলের অদৃশ্য সুতোগুলো থাকে। এখানে কবি ইচ্ছে করলে কিন্তু মেয়েটির মৃত্যু ঘটাতে পারতেন, কিন্তু ঘটাননি। এর পিছনে আসল কারণ কি? আসল কারণ হচ্ছে মানুষের প্রতি মানুষের প্রেম বা ভালোবাসা। এই প্রেম বা ভালোবাসাকে কখনোই ধ্বংস করা যায় না। অর্থাৎ কবি ইচ্ছে করেও কিন্তু এখানে যদি মেয়েটির মৃত্যু ঘটাতেন, তাহলে কিন্তু এটি মানানসই হতো না। কারণ একজনের প্রতি একজনের ভালোবাসা, টান কখনোই কিন্তু ধ্বংস হয় না। প্রেম আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই মেয়েটি আসলে প্রিয়তমা একটি প্রতীক চিহ্ন। এই মেয়েটি আসলে বলতে হয় যে কথকের মাতৃভূমির স্বরূপ, বা কবির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই স্বদেশ বা তার নিজ বাসভূমি, যে বাসভূমির প্রতি কথকের টান আজীবন রয়েই যাবে। অর্থাৎ সেই বাড়িটি বা সেখানে সন্তান বা মানুষজন না থাকলেও কথক কিন্তু সেখানে ফিরে যাবেনই। অর্থাৎ তার স্বদেশ ভূমির প্রতি যে প্রেম, যে টান, সেটা কিন্তু কখনোই ধ্বংস হবে না। আর এই টানকে ধ্বংস করা যাবে না বলেই কিন্তু কবি এখানে সেই মেয়েটির মৃত্যু ঘটাননি বা মেয়েটির মৃত্যু হতে দেননি। এ প্রসঙ্গে আমি আরেকটি বিষয় উল্লেখ করব, সেটি হচ্ছে দ্য প্যান্ডোরা বক্স। আমরা কম বেশি সবাই কিন্তু দ্য প্যান্ডোরা বক্স গল্পটি শুনেছি, যেখানে দেখেছি কি প্যান্ডোরা তার বাবার দেওয়া বাক্সটা যখন ওপেন করলো বা খুললো, তখন কিন্তু সেখান থেকে বিভিন্ন ধ্বংসাত্মক গুণ, যেমন লোভ, হিংসা, তারপরে অন্যকে মেরে ফেলার একটা প্রবণতা বা নেগেটিভ যে গুণগুলো, সেগুলো বেরিয়ে পড়লো। তখন তারা বললো যে কি আমরা এবার পৃথিবীতে ছড়িয়ে পড়ব এবং সবার মধ্যে ঢুকে গিয়ে সবাইকে দিয়ে হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাব, মানুষের জীবনে আর সুখ থাকবে না। তখন কিন্তু প্যান্ডোরা কিন্তু অত্যন্ত কি বলবো, অত্যন্ত দুঃখিত হলো এবং চিন্তায় পড়ে গেল, হাই রে, এটা আমি কি করলাম? মানুষের সুখের সংসারে এই খারাপ গুণগুলো আমি এই বাক্স ওপেন করে ছড়িয়ে দিলাম। তখন কিন্তু বাক্স থেকে একটি কিছু একটা জিনিস বারবার বলছে যে আমাকে বের করো, আমাকে বের করো, আমাকে যদি বের করো তাহলে কিন্তু আমি তোমার অনেকটাই সাহায্য করব। তখন কিন্তু প্যান্ডোরা সেই বাক্সটি ওপেন করে এবং সেখান থেকে আশা নামক একটি গুণ বেরিয়ে আসে, যে গুণটি বলছে যে এবার থেকে যে মানুষগুলো বিপদে পড়বে, সেই মানুষগুলো সেই বিপদের মধ্যেই ডুবে থেকে যেন মরে না যায় বা নিজেকে হারিয়ে না ফেলে, এই জন্য আমি মানুষের মনে আশার সঞ্চার ঘটাবো। অর্থাৎ নিরাশাবাদী নয়, আশাবাদী করে তুলব এবং এই আশাতেই তারা বেঁচে থাকবে, নিজের জীবনে এগিয়ে যাবে। এখানেও কিন্তু কথক বা কবি এই মেয়েটিকে বাঁচিয়ে রেখে সেই স্বদেশ ভূমির প্রতি কথকের বা অন্যান্য যুদ্ধক্ষেত্রে যাওয়া সৈনিকদের একটা আশা টিকিয়ে রাখলেন, যে আশায় সে হয়তো বেঁচে থাকতেও পারে, বা সেই মেয়েটিও সেই কথকের অপেক্ষায় বেঁচে থাকতে পারে। যদি আশায় না থাকে তাহলে তো সেখানেই গল্প শেষ। অর্থাৎ কথকেরও সেখানে মৃত্যু ঘটবে আর এখানে প্রিয়তমারও মৃত্যু ঘটবে। কিন্তু আশা নামক জিনিস আছে বলে সেই আশাতেই, অর্থাৎ হয়তো একদিন কথক ফিরে আসবে, হয়তো প্রিয়তমা তার সাথে সাক্ষাৎ ঘটবে বা প্রিয়তমার সাথে তার সাক্ষাৎ ঘটবে, এই আশাতেই কিন্তু বেঁচে থাকা সম্ভব বলে কবি এখানে মেয়েটির মৃত্যু ঘটাননি। তারপরের স্তবকটি দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। অর্থাৎ মানুষ ঘরবাড়ি কোথায় নির্মাণ করে? পৃথিবীর যে সমতল এলাকাগুলো রয়েছে সেখানেই তো। সেই যেখানে মানুষের বাসযোগ্য জায়গা ছিল, সেই জায়গাগুলোতে আগুন ধরে গেল। অর্থাৎ চারদিকেই চলছে যুদ্ধের ধ্বংসাত্মক লীলা, মানুষের বাসযোগ্য ভূমিগুলো সব নষ্ট হচ্ছে।
শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আচ্ছা, দেবতারা শান্ত কেন? আসলে এখানে দেবতা উল্লেখ করা হলেও এখানে কিন্তু দেবতা প্রাধান্য নয়, প্রাধান্য করা যারা এই দেবতাদের সেবা যত্ন করেন বা নিজেকে এই দেবতার ডান হাত বাম হাত মনে করেন, অর্থাৎ সেবকরা যারা বলেন যে কি আমার সঙ্গে ঈশ্বরের সরাসরি যোগ রয়েছে, ঈশ্বর যা বলেন আমি তা অনুভব করতে পারি, দেখতে পারি, শুনতে পারি এবং সেই কথাগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি, অর্থাৎ সাধারণ মানুষকে জানাচ্ছে। এই ব্যক্তিগুলোই নিজেদেরকে সর্বেসর্বা মনে করে এবং এরা কখনো সরাসরি হিংসাত্মক কোনো উক্তি করেন না, সবার মধ্যে একটা শান্তির বাণী ছড়িয়ে দিতে চান বা ছড়িয়ে দিতে থাকেন, কখনো কিন্তু হিংসাত্মক কোনো কথা বলেন না, তাই এরা শান্ত। হলুদ দেবতারা, অর্থাৎ হলুদ কেন বলা হয়েছে? হলুদ কিন্তু একটু বলবো নেগেটিভ প্রসঙ্গে এখানে উল্লেখ করেছেন। আমরা হেমন্ত ঋতুতে দেখি গাছের পাতাগুলো হলুদ হয়ে অবশেষে গাছ থেকে ঝরে পড়ে, এখানেও একটা মৃত্যুর মতো বা তাদের শেষ পর্যায়ের ইঙ্গিত বোঝাতে এখানে হলুদ ব্যবহার করেছেন, অর্থাৎ দেবতারা হলুদ হয়ে গেছে, অর্থাৎ তাদের আয়ু বা তাদের অস্তিত্ব বিপন্নের মুখে পড়েছে বলে একটি ইঙ্গিত উল্লেখ করেছেন এখানে কবি। তাই বলেছেন যে শান্ত হলুদ দেবতারা, অর্থাৎ সেই দেবতার অনুগামী বা দেবতার ডান হাত বাম হাত বলে মনে করেন যেসব ধর্মীয় নেতাগুলো, তাদের কথা এখানে বোঝাতে চেয়েছেন। এই বলছেন যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, অর্থাৎ বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কি মূর্তি বসে আছে বা ধ্যান করছে মনে হয়, কিন্তু এখানে তো মূর্তি মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে যে কি সেই মূর্তিকে উদ্দেশ্য করে যারা ধর্মীয় ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তারা ভাবছিলেন যে কি যে আমরা যে কথাগুলো বলে মানুষকে নিয়ন্ত্রণ করছি সেই মানুষগুলো মনে হয় কোনোদিনও জেগে উঠবে না, কোনোদিনও তাদের বিরোধ করবে না, কোনোদিনও তাদের দেখানো পথ এড়িয়ে যাবে না, কিন্তু তাদের ধ্যান ভেঙে গেল। যখন যুদ্ধ এলো তখন আর এই পুরোহিতদের বা এই ধর্মীয় গুরুদের কথা কিন্তু কেউ আর শুনল না, কেউ আর মানল না, তারা নিজেদের মতো করে যুদ্ধ করেই গেল। অর্থাৎ এতদিন ধরে যে ধর্মীয় নেতারা, ধর্মীয় পণ্ডিতরা যে বাণী ছড়িয়ে দিয়েছিলেন, যে বাণীর ভিত্তিতে সমাজ পরিচালনা করছিলেন, এই বাণী কিন্তু আর চলল না, ধুয়ে মুছে শেষ হয়ে গেল। অর্থাৎ তাদের যে এই শাসন, তাদের যে এই নিয়মকানুন ধ্বংস হয়ে গেল বলেই কবি বলেছেন যে 1000 বছর ধরে চলে আসা নিয়ম বা প্রথার উচ্ছেদ ঘটল, অর্থাৎ তাদের ধ্যান ভেঙে গেল। বা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, অর্থাৎ তাদের এই দীর্ঘদিন ধরে চলে আসা প্রথাই হচ্ছে এখানে ধ্যান, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, অর্থাৎ তাদের এই নিয়ম কানুনগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। আপাত দৃষ্টিতে মনে হবে যে মন্দির থেকে সেই মূর্তিগুলো ভেঙে পড়লো, ঠিক আছে মেনে নিলাম মূর্তিগুলো ভেঙে পড়বেই, কিন্তু এখানে কবি সেই অর্থে বোঝাননি, তিনি একটু আরও বৃহত্তর অর্থে, গভীরতর অর্থে সেই দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মকানুনকেই উল্লেখ করেছেন, যে নিয়মকানুন লাগু করে ধর্মীয় গুরুরা বা ধর্মীয় নেতারা তাদের শাসনভার চালিয়ে যাচ্ছিলেন। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা তাদের ধর্মীয় বাণী প্রচার করে সমাজকে কন্ট্রোল করার বা দেশকে পরিচালনা করার যে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন, এবং এই রকম নিয়মকানুন চলতে থাকবে এবং তারাই সমাজের মস্তিষ্ক হয়ে টিকে থাকবেন, এই নিয়ে যে তাদের দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা এবং ভবিষ্যতে চলবে বলে এরকম একটা স্বপ্ন দেখা, সেই স্বপ্নটা কিন্তু এখানে ভেঙে গেল, আর তাদের এই নিয়মকানুন দীর্ঘস্থায়ী হলো না, তাই তারা আর স্বপ্নও দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, বাড়ি আবার কীভাবে মিষ্টি হয়? বাড়িতে একটু জোর পদার্থ, রসগোল্লা নাকি মিষ্টি লাগবে?
হ্যাঁ, কখনো কখনো মিষ্টি হয়ে যায়। কখনো কখনো কি প্রত্যেক জনের কাছে তার বাড়ি মিষ্টি, সে বাড়ি খড়ের হোক, সে বাড়ি মাটির হোক, সে বাড়ি মার্বেলের হোক, আর সে বাড়ি পাথরের হোক, যার যেমন বাড়ি তার বাড়ি কিন্তু তার কাছে একদম খুবই সুন্দর, খুবই সুন্দর। অর্থাৎ তার কাছে তার বাড়ি সর্বশ্রেষ্ঠ, তার বাড়িতেই সে কিন্তু শান্তি খুঁজে পায়। তাই এখানে কবির কাছে তার বাড়িটি মিষ্টি হয়েছে, সুন্দর হয়ে উঠেছে। সেই বারান্দা, অর্থাৎ কবি যে বারান্দায় বসে থাকতেন, সময় কাটাতেন, সেই বারান্দা, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা বা সেই মিষ্টি বাড়ির বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। অর্থাৎ সেই মিষ্টি বাড়ির মিষ্টি বারান্দায় যেখানে একটি ঝুলন্ত বিছানা ছিল, যে বিছানায় কথক অনেক সময় ঘুমিয়ে কাটিয়েছেন। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, অর্থাৎ সেই গোলাপি গাছের ওই হাতের তালুর মতো ছড়ানো পাতা। চিমনি, অর্থাৎ যে চিমনি দিয়ে ধোঁয়া বেরোয়, প্রাচীন জলতরঙ্গ, জল দিয়ে রাখা কয়েকটি পাত্রে যখন আঘাত করে এক ধরনের সুর বা তরঙ্গ সৃষ্টি করে, তাকে বলবো আমরা প্রাচীন জলতরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল। দেখো আমি বলছি এখানে যে এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়, যেমন মিষ্টি বাড়ি, সে বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, তার করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। এগুলো আসলে কি? এগুলো আসলে একটি অনুষঙ্গ। অনুষঙ্গ কি? যে আমরা যখন কোথাও থাকি বা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি, ধরো না যে সম্পর্ক যদি না বলি, ধরো না যে আমি কোনো একটা স্কুলে পড়াচ্ছি, হ্যাঁ, এবার সেই স্কুলে বললাম যে তোমাদের এই মান্থলি টেস্ট নেব এবং যে টেস্টে প্রথম স্থান অধিকার করবে তাকে আমি একটি পেন বা কোনো একটা গিফট দিয়ে তাকে পুরস্কৃত করব। এবার মান্থলি টেস্টটা নিলাম এবং সেই টেস্টে একজন ফার্স্ট হলো, তাকে আমি একটা পেন দিলাম। হ্যাঁ, সেই পেনটি পেয়ে সেই ছাত্রটি বা ছাত্রীটি বলল যে আমি এই পেনটি ভালো করে যত্ন করে রাখবো। আমার মনে থাকবে যে আমাদের এই জীবন স্যার একদিন পরীক্ষা নিয়েছিলেন, আমি ফার্স্ট হয়েছিলাম বলে তিনি এই পেনটি দিয়েছিলেন। অর্থাৎ সে কিন্তু আমার স্মৃতিকে টিকিয়ে রাখার জন্য সেই পেনটিকে যত্নে রাখবে, সে লিখে দিয়ে শেষ করে ডাস্টবিনে ফেলবে না। অর্থাৎ যতদিন সেই পেনটা দেখবে ততদিন আমার কথা তার মনে পড়বে। অর্থাৎ এটা জীবন স্যারের দেওয়া পেন, আমি ফার্স্ট হয়েছিলাম সেই সময় বলে আমি এটা কিন্তু পুরস্কার হিসেবে পেয়েছি। অর্থাৎ যখনই সে পেনটা দেখবে তখনই তার সেই ক্লাসরুম, সেই তার বন্ধুবান্ধব এবং শিক্ষকদের স্মৃতি তার মনে ভেসে উঠবে। এই রকমই একটা পেন নয়, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। বিছানা রয়েছে, গোলাপি গাছ রয়েছে, করতলের মতো পাতা রয়েছে, চিমনি রয়েছে, প্রাচীন জলতরঙ্গ রয়েছে। এই বিষয়গুলো বারবার কবিকে বা কথককে তার বাড়ির সঙ্গে জড়িত সুন্দর সুন্দর স্বপ্ন, সুন্দর সুন্দর কাটানো দিনগুলো বারবার জাগিয়ে তুলছে, বারবার তার মনে একটা স্মৃতির জোয়ার বইয়ে দিয়ে যাচ্ছে। এবার কি দেখো যে এই যে অনুষঙ্গগুলো রয়েছে, যে অনুষঙ্গগুলো কবির মনে একটা সুখের সঞ্চার ঘটায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে কি হলো, চূর্ণ হয়ে গেল। অর্থাৎ সামান্য সামান্য বিষয়গুলো, যে কথাগুলো ভেবে কবি আনন্দিত হতেন, সেই বিষয়গুলো আস্তে আস্তে কি হলো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অর্থাৎ এই যুদ্ধ কবির কাছ থেকে তার ছোট ছোট সুখের সামগ্রীগুলো ছিনিয়ে নিল। তাই বললেন, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সবগুলো সব ধ্বংস হয়ে গেল, জ্বলে ছারখার হয়ে গেল। তারপরে দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহর মানে কি? যেখানে মানুষ সব রকম সুযোগ সুবিধা পেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে, সুন্দর সুন্দর বাড়িঘর, বা বলতে গেলে একটা দেশের গৌরব বলা যায় বা সমাজের গৌরব বলা যায়, যেখানে সুন্দর ঘরবাড়ি, যেখানে সুন্দর চিকিৎসা ব্যবস্থা, সুন্দর যোগাযোগ ব্যবস্থা, বলতে গেলে এক কথায় সব কিছু সুন্দর, সেই সুন্দরতম জায়গায় কি হলো, ধ্বংস হয়ে গেল জায়গাটি এবং সেখানে কাঠ কয়লা পড়ে এলো। কাঠ কয়লা দেখেছো? দেখবা একটা বদ্ধ জায়গায়, ধনাও একটা গুহা তৈরি করা হয়েছে, মাটির গুহা তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে ইট দিয়ে, আর ভেতরে অনেকগুলো কাঠ ভরে দেওয়া হলো এবং তাতে আগুন লাগিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ সেই কাঠটা আধ পোড়া হয়ে থাকবে, কালো কালো হয়ে থাকবে, হ্যাঁ, সেটাকে বলবো আমরা কাঠ কয়লা। তো যে জায়গাটায় সুন্দর সুন্দর বাড়িঘর ছিল সেখানে কি রয়েছে,
কাঠ কয়লা অর্থাৎ সব পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। যে সুন্দর দৃশ্য ছিল সেই সুন্দর দৃশ্যে একটা বীভৎস চেহারার অবস্থা এখানে দেখা দিয়েছে। চারদিকেই কাঠ কয়লা। আর কি রয়েছে, দোমড়ানো লোহা অর্থাৎ ধ্বংসাত্মক লীলা এতই ভয়ঙ্কর হয়েছে কি লোহার মতো শক্ত জিনিসকেও দুমড়ে মুচড়ে দিয়েছে। মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। আর কি, সেই ধর্ম পুরোহিতদের বা ধর্মীয় গোড়ামি বা ধর্মীয় নেতাদের যে মূর্তি, সে মূর্তিদের যে বীভৎস চেহারা অর্থাৎ ঘৃণ্য চেহারা, যে চেহারাটা আমরা আর দেখতে পছন্দ করি না, সেই চেহারাটি কি হয়েছে ভেঙে সেখানে পড়ে রয়েছে, তার মূর্তিটি বা মাথাটা পড়ে রয়েছে। অর্থাৎ সে ধর্মীয় প্রথার উচ্ছেদ হয়েছে, অর্থাৎ সেই নিয়মকানুন আর নেই। সেই শান্তির বার্তা শোনানো মানুষগুলোর নিয়মকানুন মাটিতে লুটিয়ে গেছে, অর্থাৎ যুদ্ধ তাদেরকে রেহাই দেয়নি। সেই শান্তির বার্তা যুদ্ধকে আটকাতে পারেননি। সেই দেবতার মূর্তিগুলো তো এক অর্থে মৃতই, যার প্রভাব এ সমাজে নেই। অর্থাৎ আমরা যাদেরকে স্মরণ করে বা যারা আমাদেরকে বিপদে উদ্ধার করবে বলে আমরা প্রার্থনা করি, কিন্তু এই যুদ্ধের সময় সেই আরাধ্য দেবতা বা আরাধ্য ঈশ্বর মানুষকে বাঁচাতে আসেননি। তাই তো তাকে এখানে মৃত বলা হলো, এবং তাকে মৃত বলা হলো, তাকেও মৃত বলা হলো, এবং তার সঙ্গে তার প্রচারিত বা তার হয়ে যে ধর্মযাজকরা ধর্মপ্রচার করছেন বা ধর্মীয় শান্তির বার্তা বলছেন বা প্রচার করে বেড়াচ্ছেন, তাদেরও কিন্তু এখানে কোনো ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেল না। অর্থাৎ তারাও কিন্তু এই যুদ্ধকে আটকাতে পারলেন না বলেই কবি বললেন যে কি তারাও কিন্তু এই যুদ্ধের হাত থেকে রেহাই পেলেন না, তাদেরও কিন্তু মাথা কাটা গেল বা তাদের মাথা বা মূর্তি ভেঙে পড়ল। যাকগে, রক্তের একটা কালো দাগ। আর কি রইল, একটা রক্তের একটা কালো দাগ। যেখানে মারামারি হবে, কাটাকাটি হবে, সেখানে তো আর চন্দনের দাগ থাকবে না, সেখানে তো আর মালা পরে থাকবে না, সেখানে তো স্বাভাবিকভাবেই রক্তেরই কালো দাগ থাকবে। এবার রক্তের দাগ তো লাল হওয়ার কথা, এখানে কালো দাগ কেন বললো? কালো একটা বলতে গেলে বলে না কলঙ্ক, কলঙ্ক অর্থেও মাঝে মধ্যে কালো ব্যবহার করি। কালো ইতিহাস, কালো ঘটনা, কালো দিন বলি না আমরা মাঝে মধ্যে। তো এখানে রক্তের রং লাল হলেও কালো দাগ বলে উল্লেখ করেছেন এই কারণেই যে এই যুদ্ধ আসলে কলঙ্ক। এই যুদ্ধের মাধ্যমে কখনো কারো উপকার হয় না, যত উপকার হয় তার থেকে 3 গুণ 4 গুণ ক্ষতি হয়, অর্থাৎ দুই পক্ষই কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যুদ্ধ কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না, এই যুদ্ধ বরং আরও নেতিবাচক হিংসাত্মক মনোভাব ছড়িয়ে যায়। তাই কবি বলেছেন যে কি রক্তের একটা কালো দাগ, অর্থাৎ কলঙ্কের মতো এই কালো দাগ লেখা থাকবে মানুষের ইতিহাসে একটা কালো দাগ হিসেবে বা একটা লজ্জাজনক অপমানজনক ঘটনা হিসাবে, যে যুদ্ধের কথা শুনে সবাই কিন্তু লজ্জিত হয়ে উঠবে। রক্তের একটা কালো দাগ, তাই কবি বললেন যে এই লজ্জাজনক ঘটনাটি মানুষের ইতিহাসে লেখা থাকবে বা কলঙ্ক হিসাবে সব দিন কিন্তু স্থায়ী হয়ে থাকবে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ এত কিছু হয়ে গেল, কবির আনন্দ বা ভালো লাগা ছোট ছোট অনুষঙ্গ ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির কিছু হলো না, অর্থাৎ সেই প্রিয়তমা এখনো বেঁচে রয়েছে। বললাম না দ্য প্যান্ডোরা বক্স, অর্থাৎ আশাই তো সব কিছুকে টিকিয়ে রাখে। আশা যদি না থাকে তাহলে কি করে মানুষ টিকে থাকবে? অর্থাৎ আশার মতোই এই মেয়েটিও কিন্তু টিকে রইল, অর্থাৎ একদিন যুদ্ধক্ষেত্রে যাওয়া সেই কথক বাড়ি ফিরে আসবে, আবার সেখানে নতুন করে সংসার গড়ে উঠবে, এই আশায় কিন্তু মেয়েটি রইল। অর্থাৎ স্বদেশ ভূমির প্রতি কবির প্রেম বা স্বদেশ ভূমির প্রতি সাধারণ মানুষের প্রেম কখনোই নষ্ট হবে না, কখনোই ধ্বংস হবে না। সে আজ হোক বা কাল হোক সেখানে আবার নতুন করে বাসা গড়ে তুলবেই। ধরুন কোথাও যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ায় 100 জনের মধ্যে
99 জন মানুষ মারা গেছে, একজন বেঁচে আছে, তাহলে কি সেই একজন মানুষ সেই জায়গাটা ছেড়ে চলে যাবে? যাবে না, সে আবার একাই সেখানে বাড়ি তুলবে এবং তার বাকি জীবনটা সেখানে কিন্তু কাটাবে। অর্থাৎ যুদ্ধ হওয়ার পর যে মানুষ বেঁচে থাকবে সেই মানুষ কিন্তু আবার নতুন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ জীবন থেমে থাকবে না। এই জন্যই বললো যে সেই মেয়েটি আমার অপেক্ষায় এখনো টিকে রয়েছে, অর্থাৎ তার জীবনটাকে সে আবার এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ জীবনের কখনো সমাপ্তি ঘটে না। এবার তোমাদের মনে হতে পারে যে এই কবিতাটি কবি শুধুমাত্র নিজের কথাই বলেছেন, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু একটু আমরা ব্যাপকতর অর্থে উল্লেখ করব বা বুঝব। অর্থাৎ এই যুদ্ধ শুধু কবির একার নয়, বা এই যুদ্ধ শুধুমাত্র কবির বাড়িতে ক্ষতিগ্রস্ত করে যায়নি, এই যুদ্ধ কবির মতো প্রত্যেক বাড়িতেই কিন্তু ধ্বংসাত্মক লীলা চালায় এবং প্রত্যেক পরিবারেই বিচ্ছেদের একটা বেদনা বয়ে নিয়ে যায়। এই যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্ক লেপন করলেও মানব সভ্যতার ইতিহাসকে ধ্বংস করতে পারেনি, মানব সভ্যতার অস্তিত্বকে বিপন্ন করতে পারেনি, এই পৃথিবীর বুক থেকে মানব সভ্যতাকে মুছে দিতে পারেনি। অর্থাৎ কবি আমাদের মতো সাধারণ মানুষের বা যুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন মানুষের দুঃখের কথা, তাদের হৃদয়ের মর্মান্তিক অবস্থার কথা বা প্রিয়জন হারানোর যে বেদনা, তা কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসেবে বা প্রতিনিধি হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছেন। অর্থাৎ কবি নিজের মাধ্যমেই সকল স্তরের মানুষের যে ভয়াবহ অবস্থা এই যুদ্ধের ফলে, তা কিন্তু এই কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। আশা করি কবিতাটি বোঝা গেছে।